এবার ওয়েদারের দিকে নজর রাখতেই হবে, কারণ ইতিমধ্যে শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। আর রবিবার স্থলভাবে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এবং রেমাল কবে আসছে, কিভাবে আসবে, কোন দিকে তার গতিবিধি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূল থেকে বাংলাদেশের বরিশালের মাঝে ল্যান্ডফল। আর ঠিক কি কি আপডেট পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু তার আগে আরো একবার জানাই যে রেমাল নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যবাসী যথেষ্ট চিন্তিত। তার কারণ বাংলায় এর কতটা প্রভাব পড়বে এই প্রশ্ন ইতিমধ্যে সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এটা জানতে চাইছে এই রেমাল নিয়ে কি কি আপডেট উঠে আসছে। শনিবার বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়, কি জানা যাচ্ছে, বাংলায় এর প্রভাবই বা কতটা? একদমই প্রথমেই সোনিয়া তোমায় রেমাল সম্পর্কে জানাই যে ইতিমধ্যেই এটি দক্ষিণ বঙ্গোপসাগর ছেড়ে আরো একটু এগিয়ে এসেছে আমাদের দিকে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে, মূলত পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এটি অবস্থান করছে। এবং এই দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ছেড়ে আসার সময়ই এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল এবং ইতিমধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবার দিকে অনেকটাই এগিয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আজকের মধ্যেই এটি আরো শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরেই। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে যত এগোবে, অর্থাৎ এই মুহূর্তে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোলেও তারপর ঘূর্ণিঝড় হবার পর এটার অভিমুখ হবে একেবারে উত্তর দিকে। আর এই গতিপথ পরিবর্তন মানে এই রিকার্ভ করা, আরো শক্তি সঞ্চয় করবে এই সিস্টেম। আর তার ফলে এই শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সময় এর শক্তি অনেকটাই বেড়ে যাবে। শুধু ঘূর্ণিঝড় নয়, সাধারণ ঘূর্ণিঝড় নয়, শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে এটি স্থলভাগে। কোথায় আছড়ে পড়তে পারে? রবিবার এটি সকালের দিকে একেবারে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটি চলে আসবে। একেবারে বাংলা, ওড়িশা ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি এই সিস্টেমটি থাকবে। অর্থাৎ রবিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারে কাছাকাছি চলে আসবে। আর রবিবারেই এর ল্যান্ডফল বলছেন আবহাওয়াবিদরা। তবে এখনো নিশ্চিতভাবে ঠিক কোন জায়গায় এটি ল্যান্ডফল করবে সেটি জানায়নি। তবে যে ওয়াইড রেঞ্জ, সেটি একেবারে সাগর, আমাদের সাগর আইল্যান্ড থেকে বরিশাল বাংলাদেশের, তার মাঝে সম্ভবত আবহাওয়াবিদদের যে অনুমান। তুমি ঠিক যে কথাই বলছিলে যে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব, আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণে দুর্যোগ, এবং শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। কিন্তু উপকূলবর্তী অংশটা, উপকূলের জেলাগুলোয় কি পরিস্থিতি থাকবে, কতটা বৃষ্টির পূর্বাভাস থাকছে? আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ঘূর্ণিঝড়ের প্রভাব সমুদ্র উপকূলবর্তী এলাকা, উপকূলের জেলাগুলো, সেখানে কি পরিস্থিতি থাকবে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, যে উপকূলের যে এলাকাগুলি যে রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে প্রশাসনিকভাবে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগর সমুদ্র সৈকত থেকে শুরু করে বকখালি সমুদ্র সৈকত, বিভিন্ন জায়গায় কিন্তু উপকূলের মানুষজনকে, প্রশাসনের প্রথম কাজ হচ্ছে মানুষজনকে সচেতন করা। তো আমি তোমায় একটু দেখানোর চেষ্টা করবো। এখানে সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগর যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে মাইকিং করছে, মাইকিংয়ের মাধ্যমে প্রচার করছে। তারা পরিষ্কার করে বলছে যে এই মুহূর্তে যে সম্ভাব্য ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাতে একটা জলোচ্ছ্বাস দেখা দিতে পারে এবং মানুষজন যাতে নিরাপদে থাকেন সেই পরামর্শ দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কিন্তু কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং শুকনো খাবার ও পানীয় জল কিন্তু মজুত করা হয়েছে। অর্থাৎ প্রশাসন কিন্তু কোনো রকম খামতি রাখতে চায় না। প্রশাসন কিন্তু সমস্ত যে প্রাকৃতিক বিপর্যয় হলে যে সমস্ত কাজকর্মগুলো প্রয়োজন আছে, ফ্ল্যাট সেন্টার থেকে শুরু করে যে পাকা বাড়ি এবং স্কুল ঘর, সেগুলোকে কিন্তু একদম প্রস্তুত করার কাজ শুরু করে দেওয়া হয়েছে জোর কদমে। সোনিয়া, ঠিক এই জায়গা থেকেই অবশ্যই আমরা সেই ছবি দেখছিলাম বিশ্বজিৎ, যেখানে মাইকিং করা হচ্ছে, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলোর দিকে তো নজর রাখলাম, কিন্তু শহর কলকাতা, আমাদের আরো এক প্রতিনিধি, আবারও আমি বিশ্বজিতের কাছে ফেরার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, খুব স্বাভাবিকভাবে রাজ্যের দিকে তো নজর রাখলাম, উপকূলবর্তী জেলাগুলোর দিকেও নজর রাখলাম, কিন্তু শহর কলকাতার মানুষ জানতে চায় কলকাতায় এর প্রভাব কতটা থাকবে।
একদমই উপকূলের জেলাগুলিতে যেখানে শনিবার থেকেই জলোচ্ছ্বাস এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, রবিবার উপকূলের জেলায় তো দুর্যোগ থাকবেই এবং দমকা ঝোড়ো হাওয়া যেখানে উপকূলে প্রায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে বইবে, সেখানে কলকাতাতেও 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার এবং সোমবার এই দুদিনই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ কলকাতাতেও 70 মিলিমিটার বৃষ্টিপাত থেকে 200 মিলিমিটার, সর্বোচ্চ 200 মিলিমিটার, আরো একবার বলে দিই সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা শহরেও। কারণ শুধু কলকাতা নয়, কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ উপকূলের সংলগ্ন এই জেলাগুলি, সেখানেও এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যেমন সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে প্রায় 80 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যেখানে উপকূলে আরো বেশি এই গতিবেগ থাকবে। অর্থাৎ কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। শনিবার রাত থেকেই এই আবহাওয়ার কিছুটা আভাস পাওয়া যাবে এবং রবিবার ও সোমবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা শহরে। কলকাতায় বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে রবিবার একেবারে বিকেলের পর থেকে সোমবার দুপুর বা বিকেল পর্যন্ত এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সব থেকে বেশি সম্ভাবনা। অর্থাৎ শুধুমাত্র উপকূলের জেলা নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার, তেমনি রবিবারেও কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটের উপর রাজ্য জুড়ে। বেশ, দুই বিশ্বজিৎকে ধন্যবাদ।